সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটা দেখেছেন? হিমালয়ের ভাল্লুক ঘন্টায় 50 কিলোমিটার বেগে দৌড়তে পারে। ইউসেন বোল্টের চেয়েও দ্রুত এই দৌড়, তাই ভাববেন না আপনি পালিয়ে বাঁচতে পারবেন। সারা ভারতে মানুষ আর বন্য প্রাণীর সংঘর্ষ এখন আগের চাইতে অনেক বেশি। বন আমাদের কল্পনার চেয়েও অনেকটা কাছে এগিয়ে এসেছে। इधर लगाया है और कभी तो सब्र की टेम्पल आजान की टेम्पल रात को अटैक नहीं करता है। जैसे हम एक पैटर्न देख रहे हैं, इसको हम भालुक बोलते हैं विंटर इनसोमनिया। ভাল্লুকের চিহ্ন চারিদিকে, তবে এখানে সেটা অস্বাভাবিক নয়। আমরা এখন লাদাখের দ্রাসে। উঁচু পাহাড়ি এই উপত্যকাটা যেন অন্য এক জগৎ। প্রয়োজনীয় পরিষেবাও খুব কম। শীতে তাপমাত্রা নেমে যায় -40 ডিগ্রিরও নিচে। হিমালয়ের বাদামি ভাল্লুকের জন্য আদর্শ পরিবেশ এটা। 400 কেজি পর্যন্ত ওজনের এই প্রাণীরা সত্যিই বিশাল। Actually one of the most ancient lineages of brown bears. पूरे वर्ल्ड में जितने ब्राउन बेयर देखते हैं, अलास्का से लेके यूरेशिया से लेकर भूटान तक, उन सारी lineages में हिमालयन ब्राउन बेयर सबसे पुराना है। तो ये आज का आया हुआ जानवर नहीं है, ये बहुत टाइम से रह रहा है, बहुत टाइम से अपना गैर जो भी कर रहा है, अपना रहना खाना सब कुछ अच्छे से देख रहा था। ভাল্লুকের সাথে মানুষও বহু বছর ধরে এখানে বসবাস করছেন, তবে তাদেরকে এখন আরো সাবধানে থাকতে হয়। গ্রামে চাষ করে কোনো মতে সংসার চলে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বছরের পর বছর তাপমাত্রা বেড়েই চলেছে। ঠান্ডা পরেও কম সময়ের জন্য দাপটও কমেছে। अभी हम अप्रैल में खड़े हुए हैं, आप देखेंगे पीछे घास और ये सब दिख रही है, वरना पहले अप्रैल के महीने में कहाँ घास दिखती थी आपको? ये सब स्नो कवर्ड होता था। तो भालुओं का हाइबरनेशन का पीरियड भी होता था, वो भी एलोंगेटेड होता था। अभी तो भालू 3-4 महीने मैक्स हाइबरनेशन में जाते हैं और वो जल्दी बाहर आ जाते हैं। अब इससे इंसानों का भी नुकसान होता है और भालू का भी नुकसान हो रहा है, क्योंकि जब हाइबरनेशन पीरियड छोटा होता है उससे भालू की भी फिटनेस पे फर्क पड़ता है। খিদে পেলে ভালুকগুলো আরো ঘন ঘন গ্রামে ঢুকে পড়ে। এখানে খাবারের অভাব নেই, প্রায় সব পরিবারেরই কিছু গবাদি পশু আছে। এক রাতে হাজী মোহাম্মদ ইয়াসিনের খামারে এক মা ভালুক ও তার 2 শাবক এসেছিল। একটা বাছুরকে জখম করে। বাছুরটা বেঁচে যাবে বলেই আশা করছেন হাজী, তবে সেখানেই থামেনি ভালুকের পরিবার। মুরগিগুলো মেরে ফেলেছে তারা। ये दरवाजा बिल्कुल उखाड़ कर फेंक दिया था। দেখুন দরজাটা পুরো ভেঙে দিয়েছিল। এখন নতুন একটা লাগিয়েছে। এখানে 5টা মুরগি ছিল। সারা বছর ধরে বড় করেছে। पूरा सियार को पाला था, इतना बड़ा अंडा 5-5 किलो ওজন था। ছিল প্রায় 5 কেজি। आज 2 दिन है, देखो मैं पूरा ये सब लेकर खिड़कियां सब ये दरवाजे सब बना रहा हूँ अकेला आदमी। এই গ্রামে একমাত্র গুলাম মোহাম্মদ এখনো ভেড়া পালন করেন। মুশকুতে কসাইয়ের কাজ করেন তিনি। একসময় এখানে সবাই ভেড়া রাখতেন, কিন্তু ভালুকের হামলায় অতিষ্ঠ হয়ে বাকিরা অনেক আগেই ছেড়ে দিয়েছেন। গুলামের এখন 100টারও বেশি ভেড়া রয়েছে, যতটা সম্ভব রক্ষা করেন তিনি। हमको भालू बहुत तंग करता है, ভালুকগুলো খুব জ্বালায়। রাতে আসে, কখনো রাত 9টার সময়, কখনো আবার ভোরে নামাজের সময়। রাতে তেমন হামলা করে না, সকাল আর সন্ধ্যাতেই বেশি আসে। আজ অন্তত রাতের জন্য প্রাণীগুলো নিরাপদ। আমরা আছি স্মার্টে, দ্রাস উপত্যকার হাতে গোনা কয়েকটি গ্রামের একটি। ফিদার গবাদি পশুর ওপরও ভালুকেরা হামলা করেছে। তিনি জানালেন, গত বছর একটা ভালুক ছাদে উঠে গোয়াল ঘরে ঢুকে পড়ে, মেরে ফেলে 2টো পশুকে। शाम होते ही हम अपने সন্ধ্যায় গরুগুলোকে এই গোয়াল ঘরে রেখে দিই। এখানে ওরা নিরাপদ, আমাদের বাড়ি ঘর নিরাপদ নয়। গোয়াল ঘরটা তৈরি হওয়ার পর অনেক সুবিধা হয়েছে, গরুগুলো অন্তত নিরাপদে থাকে। ভালুকগুলো অনেক ক্ষতি করে, ওদের শত্রু বলেই মনে করি, আমাদের খুব ভুগতে হয়। एक टाइम का दुश्मन जैसा हमारा मतलब नुकसान होता है, तो তবে আর কি বা করা যাবে, এটাই প্রকৃতির নিয়ম। बाकी तो अब क्या करेगा सर, ये कुदरती चीज है। গোয়াল ঘরটা তৈরি হয়েছিল গত বছর। এখানেই গ্রামের গরুগুলো রাত কাটায় এখন। এটা বানানোর জন্য অর্থ দিয়েছিল সুইজারল্যান্ডের ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড অর্থাৎ WWF, যা বিশ্বের অন্যতম বৃহৎ প্রকৃতি সংরক্ষণ সংস্থা। 2023 সালে এখানে শুরু হয় ব্রাউন বেয়ার প্রজেক্ট। এটার লক্ষ্য মানুষ এবং ভালুকের মধ্যে সহাবস্থান গড়ে তোলা। কাজটা সহজ নয়, কারণ চাপ শুধু গ্রামের মানুষের নয়। WWF এর প্রজেক্ট ম্যানেজার প্রীত শর্মা জানান, চাপের মুখে রয়েছে ভালুকও।
पैटर्न देख रहे हैं इसको हम আমরা একটা জিনিস লক্ষ্য করছি, এটাকে আমরা ভালুকের শীতকালীন जब रिसोर्सेज लैंडस्केप में बढ़ जाते हैं খাবার পাওয়া গেলে और এবং জলবায়ু क्लाइमेट चेंज या পরিবর্তন बाकी বা चीजों की वजह से অন্যান্য কারণে हाइबरनेशन पीरियड শীতের छोटा हो ঘুমের जाता সময় কমে গেলে है तो এটা भालू হয়। इस विंटर इंसोम्निया ভালুকগুলো তখন के শীতকালে খুব प्रोसेस के কম अंदर चले ঘুমায় जाते हैं जिसमें এবং वो তার बहुत कम প্রভাব सोते পড়ে हैं তাদের तो उनका স্বাস্থ্যের फिटनेस भी উপর। डिक्रीज होता है। সহজে পাওয়া যায় এমন যে কোনো খাবারই ভাল্লুকের কাছে লোভনীয়, তাই গ্রামবাসীদের বলা হয়েছে নিজেদের আবর্জনা মুখ ঢাকা পাত্রে রাখতে। তারা বেয়ার ব্রাদার্স নামে একটা রাতে পাহারা দেওয়ার দলও করেছে। সন্ধ্যার পর এলাকায় টহল দেন তারা। সেন্সর ও অ্যালার্ম থাকায় ভালুক কাছে এলে তারা আগেই গ্রামবাসীদের সতর্ক করতে পারেন। अब काफ़ी अवेयरनेस आई है लोगों में, जो भी मिटिगेशन मेजर्स हैं उनको प्रॉपरली यूज़ कर रहे हैं और साथ में हम जो बियर ब्रदर्स हैं वो डिपार्टमेंट के साथ मिलकर जो है उनको मॉनिटर करते हैं और लोग भी अब काफ़ी अवेयर हो गए हैं कि बालू को पत्थर वगैरह नहीं मारना है, तो काफ़ी कंजर्वेशन में काम चल रहा है। तथा जब से अवेयरनेस हुई ये सारे इक्विपमेंट्स का पता चला कि बालू अब कुछ नहीं करता, बालू सिर्फ अपने उसके लिए आता है कि यहाँ मतलब कुछ खाना मिले उसको या कुछ अपनी पेट भरने के लिए आता है। বাহাদুরের ক্ষেত্রেও এমনটাই হয়েছিল। অনেকদিন ধরে সৈন্যরা তাকে এবং তার মাকে খাবার দিতেন, কিন্তু একসময় বাহাদুর নিজেই খাবার খুঁজতে শুরু করে, তখন তাকে ছেড়ে দিতে হয়। ঘটনাটা পরে ইন্টারনেটেও বেশ আলোড়ন ফেলেছিল। এই পাহাড়গুলোতে এখন আনুমানিক মাত্র 1000 খানেক হিমালয়ান ভালুক আছে। মৃত প্রাণীর দেহ খায় তারা, ইঁদুর ও নানা পোকামাকড়ও খায়। এভাবেই বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। তবে সবচেয়ে সহজে যে খাবার পাওয়া যায় ভালুক সেটাই খোঁজে, তাই এখন গ্রামবাসীরা কিছু নিয়ম লাগু করেছেন। খাবারের উচ্ছিষ্ট আর বাইরে রাখা যাবে না। গোয়াল ঘরের ছাদ, দরজা এবং দেওয়াল মজবুত করতে হবে। রাতের পাহারার ব্যবস্থাও রাখতে হবে, যাতে ভালুক এলে মানুষকে সতর্ক করা যায়। এই অঞ্চল ও এখানকার ভালুককে ঘিরে পর্যটন বাড়ানোর কথাও ভাবছেন গ্রামবাসীরা, যাতে প্রকৃতি সংরক্ষণের কাজের জন্য স্থায়ী অর্থের যোগান হয়। তারা মনে করছেন মানুষ ও ভালুকের সহাবস্থান এভাবেই বজায় রাখা যাবে। কোভিড লকডাউনে শ্রমিকদের বাড়ির দিকে হেঁটে যাওয়ার ছবি সহজে ভুলবে না এই দেশ। প্রতি 3 জন ভারতীয়ের মধ্যে একজন নিজের দেশেই অভিবাসী, আর এখন জলবায়ু পরিবর্তনে সেই প্রবণতা আরো বাড়ছে। মাত্র 10 বছরে বন্যা আর ঝড়ের কারণে 3 কোটির বেশি মানুষকে নিজেদের ঘর ছাড়তে হয়েছে, আর 2024-এ এই সংখ্যাটা ছুঁয়েছে দশকের সর্বোচ্চ। আর এর কারণ কিন্তু কোটি কোটি মানুষের জন্য একটাই নয়, খেতে ফসল হচ্ছে না, তাপমাত্রা বাড়ছে, জল নেই, আর এই সব মিলিয়ে গ্রাম ছেড়ে মানুষ শহরে যেতে বাধ্য হচ্ছে। ভুতুড়ে একটা গ্রাম, দৃশ্যটা গা ছমছমে। উত্তরাখণ্ডে এমন দৃশ্য এখন অস্বাভাবিক নয়। ভালো শিক্ষা এবং কাজের খোঁজে শত শত পরিবার সবকিছু ছেড়ে চলে গেছে। তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টি এবং দাবানলে বারবার ফসল নষ্ট হওয়ায় চাষের কাজ এখন আর আগের মতো নির্ভরযোগ্য নয়। আজ উত্তরাখণ্ডে 1700-রও বেশি গ্রাম পরিত্যক্ত, এর বেশিরভাগই পাহাড়ি জেলায়। উত্তরাখণ্ডের আলমোড়া জেলায় গ্রাম ছেড়ে চলে যাওয়া মানুষের হার সবচেয়ে বেশি। কিছু গ্রামে গত 10 বছরে 80%-রও বেশি মানুষ বাড়িঘর ছেড়েছেন। তাদের বেশিরভাগেরই বয়স 26 থেকে 35-এর মধ্যে। তবে কেউ কেউ আবার ফিরেও আসছেন এবং সফলভাবেই চাষ করছেন। তাদের রহস্যটা কি? হরিয়ানা ও পাঞ্জাবে কাজ করার পর ললিত মোহন লোহানি পরিবারের সঙ্গে থাকতে চেয়েছিলেন এবং দায়িত্ব নিতে চেয়েছিলেন 5 জনের সংসারের। একবার এক সুগন্ধি বিশেষজ্ঞ একটা গোলাপের কথা বলেছিলেন, যেটা থেকে গোলাপ জল তৈরি করা যায়। তিনি সেটা চাষ করার পরামর্শ দিলেন। এগুলো ডামাস্ক গোলাপ, তীব্র সুগন্ধ আর এসেনশিয়াল অয়েলে ভরপুর। মধ্যপ্রাচ্যের এই প্রাচীন ফুল এখন উত্তরাখণ্ডে মূল্যবান ফসল হয়ে উঠছে। আধা শুষ্ক আবহাওয়াতেও ভালোভাবে টিকে থাকে। অনেক প্রচলিত ফসলের তুলনায় জলও কম লাগে। এখানকার কৃষকদের জন্য গোলাপ জল একটা লাভজনক বিকল্প। তবে শূন্য থেকে ব্যবসা গড়ে তোলা সহজ নয়। সেখানেই সাহায্যে এগিয়ে আসে সরকারের একটা কর্মসূচি, রুরাল বিজনেস ইনকিউবেটর RBI। প্রশিক্ষণ থেকে পরিষেবা, ব্র্যান্ডিং থেকে বাজার, সব ক্ষেত্রেই সহায়তা দেয় তারা। পাইপলাইন ও জলাধার বসানোর সহায়তা পেয়েছিলেন ললিত। নির্ভরযোগ্য জল সরবরাহ নিশ্চিত করতে এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখন তার ব্যবসা ভালোই চলছে।
अब जैसे इसी এবছর গোলাপ জল বিক্রি করে প্রায় 2.5 লাখ টাকা আয় করেছি। रोजमेरी বিক্রি করে ওই একই আয় হয়েছে। रोजमेरी भी चली जाता है। সারা ভারতে নতুন ব্যবসা গড়ে তুলতে এখন সরকারি ও বেসরকারি সহায়তা বড় ভূমিকা পালন করছে। অর্থ, বাজার এবং পরামর্শের যোগান দিচ্ছে এই উদ্যোগগুলো। গ্রামাঞ্চলে এমন সুযোগ দীর্ঘদিন সীমিত ছিল, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এখন পরিস্থিতি বদলাচ্ছে। Over the last 2 decades, I think there has been গত 2 দশকে গ্রামীণ উদ্যোক্তাদের সাহায্য করার উপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এতে সরকারের ভূমিকায় সবচেয়ে বেশি। সরকারি সহায়তায় জাতীয় গ্রামীণ জীবিকা মিশন উদ্যোক্তাদের জন্য নানা কর্মসূচি চালু করেছে। পাশাপাশি বেসরকারি ইনকিউবেশন ব্যবস্থাও এখন গ্রামীণ উদ্যোক্তা ও গ্রামীণ ব্যবসাকে সাহায্য করছে। incubation programs and rural entrepreneurs. পবিত্র যোশী ফিরে এসেছেন আলমোড়ার পাহাড়ে। এমন এক সিদ্ধান্ত যা অনেক তরুণী নেন না। আমি নিজের উপর আস্থা রেখে শহর ছেড়ে গ্রামে ফিরতে চেয়েছিলাম। কলেজের এক গবেষণা প্রকল্প থেকে শুরু এই যাত্রা, পরে সেটাই পরিণত হয় কুমায়ুন খাদ নামের এক সংস্থায়, স্থানীয় ঐতিহ্যের উপর গড়ে ওঠা একটি গ্রামীণ উদ্যোগ। উত্তরাখণ্ডে শন ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে। 2018 সালে এই রাজ্যই ভারতে প্রথম শনের চাষ নিয়ন্ত্রণ ও বৈধ করে। গাছটি দ্রুত বেড়ে ওঠে, অনুর্বর জমিতেও চাষ করা যায়, জল বা আগাছানাশকের প্রয়োজনও খুব কম। পবিত্র যোশী শন চাষ করেন, সেটা থেকে ত্বকের যত্ন রাখা ও ব্যথা কমানোর সামগ্রী, বীজ এবং বস্ত্র তৈরি করেন। এই এলাকায় তার দোকানের মতো আর কোনো দোকান নেই। আলসেসার ইম্প্যাক্ট একটি বেসরকারি বিনিয়োগ সংস্থা। বিভিন্ন পরিবেশ বান্ধব স্থানীয় উদ্যোগগুলোর সঙ্গে কাজ করে তারা, বিশেষ করে হিমালয় অঞ্চলে। পবিত্র যোশী আজকাল শন ব্যবহার করে আলমোড়া জেলার কৃষিতে নতুন প্রাণ ফেরানোর চেষ্টা করছেন। গুটি কয়েক কৃষকদের নিয়ে শুরু হয়েছিল সংস্থাটা। এখন হাজার হাজার মানুষ কাজ করেন এখানে। তাদেরই একজন লীলা দেবী। কুমায়ুন খাদের জন্য নতুন দক্ষতা শিখছেন তিনি, পাশাপাশি কাজে লাগাচ্ছেন প্রথাগত জ্ঞানও। जब कंपनी यहाँ पर आई तो कंपनी के द्वारा डंठल भी खरीदे गए, रेशा भी खरीदा गया, बीज भी खरीदा गया, तो एक किसान को डबल आमदनी उसकी हुई। फिर धीरे धीरे हम और बहनों से भी मिले यहाँ पे, और वो प्रोडक्ट जो हमने खुद बनाए उस पर मुझे बहुत अच्छा लगा कि हमें यहाँ मिलकर हम खुद प्रोडक्ट बना के अपना स्वरोजगार कर सकते हैं आने वाले दिनों में। 2018 থেকে 2022 সালের মধ্যে উত্তরাখণ্ডে প্রায় 3 লাখ মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে চলে গেছেন। গ্রামীণ ব্যবসায় বিনিয়োগ করলে পাহাড়ি এলাকার মানুষ ভিটেমাটি ছেড়ে যেতে বাধ্য হবেন না, কারণ জলবায়ু সহনশীল ফসলকে ঘিরেই তৈরি হচ্ছে স্থানীয় কর্মসংস্থান। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এখন স্থানীয় ও প্রকৃতি নির্ভর সমাধানের প্রয়োজন বাড়ছে, এবং সেই পথ দেখাচ্ছে ভারতের গ্রামগুলো। কখনো কোনো সিদ্ধান্ত নিয়ে বারবার ভেবেছেন, ভাবতে ভাবতে মনে হয়েছে ছিল রুমাল, হয়ে গেল বেড়াল? আমিও ভাবি এরকম কত ছোট ছোট জিনিস বিশাল আকার নিয়ে নেয়। পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী প্রজাতির গাছের অনেকগুলোই জেনে শুনে ছড়িয়ে দেওয়া হয়েছিল, কখনো মরুভূমি রোধ করতে, কখনো জ্বালানির জন্য, কখনো ছায়া পেতে, কখনো উন্নয়নের জন্যে, কখনো আবার পরিবেশগত সমস্যার সমাধান হিসেবেও এসেছিল কিছু। কিন্তু এখন এগুলো বন্য হয়ে উঠেছে, চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। একের পর এক কোপ, একটার পর একটা গাছ কাটা হচ্ছে। প্রতিদিনের এক লড়াই এটা। স্থানীয়রা এগুলোকে গান্ড বাওয়াল বা পাগলা গাছ বলে। একটা কাটলে আরো 10টা গজিয়ে ওঠে ওই একই জায়গায়, আগের চেয়েও শক্তিশালী হয়ে ফিরে আসে। 60 বছরের রমজান হোসেন মালধারী পশুপালক সম্প্রদায়ের মানুষ। পশ্চিম ভারতের বান্নি তৃণভূমিতে তারা গবাদি পশু পালন করেন। এই আগ্রাসী গাছের বিস্তার ঠেকানোর লড়াইয়ে নেমেছে এই সম্প্রদায়, কিন্তু কুড়াল আর ট্রাক্টর নিয়েও পাগলা গাছের সঙ্গে পেরে উঠছেন না তারা, এবং তার ফল ভুগতে হচ্ছে পশুপালকদের। এই গাছে প্রচুর কাঁটা থাকে। পশুরা গাছের পাশ দিয়ে চলাচল করার সময় গায়ে কাঁটা বিঁধে যায়, তাই এগুলোকে গান্ড বাওয়াল বলা হয়।
এই গাছের বৈজ্ঞানিক নাম নেলটুমা জুলিফ্লোরা, তবে প্রোসোপিস জুলিফ্লোরা নামেই বেশি পরিচিত। এর আদি নিবাস দক্ষিণ আমেরিকা। কয়েক দশক আগে বান্নিতে এই গাছ আনা হয়েছিল, কারণ দ্রুত বেড়ে ওঠে, খরা সহ্য করতে পারে এবং লবণাক্ত মাটিতেও ভালো জন্মায়। কিন্তু 50 বছর পর গবেষণা করে বোঝা গেছে বান্নির অর্ধেকেরও বেশি তৃণভূমি দখল করে নিয়েছে এই গাছ। মালধারীদের মতো সম্প্রদায়গুলো অসহায়ভাবে দেখে কিভাবে এই গাছ পুরো বান্নির চেহারাটাই পাল্টে দিয়েছে। जमीन को नुकसान होते हैं। जमीन को क्यों नुकसान होते हैं? यहाँ जो झाड़ है ना, জমি নষ্ট করে দেয়। यहाँ গাছের গোড়ার চারপাশে 7-8 মিটার मीटर में পর্যন্ত कोई भी স্থানীয় ঘাসের घास का একটা एक पौधा পাতাও भी খুঁজে नहीं পাবেন निकलेगा। না। ऐसा जहर এটা একটা होता है। বিষ। पहले तो हम আগে আমরা यहाँ से जाते ট্রাক্টর थे নিয়ে গিয়ে ঘাস और ভর্তি করে जंगल ফিরতাম। में घास এখন जो সেটা আর आप সম্ভব खेती নয়। में आप जाइए ना, পুরো तो জায়গাটার ठीक ঘাস है बाहर लेते নষ্ট हम করে ट्रैक्टर দিয়েছে लेके जाते थे ना, এই গাছগুলো। ट्रैक्टर घास का भर के ले आते थे। अभी तो वो भी नहीं रहे। গবেষণায় দেখা গেছে প্রোসোপিস জুলিফ্লোরা আনার পর থেকে এই অঞ্চলের স্থানীয় ঘাসের পরিমাণ 85%-এরও বেশি কমে গেছে। ঘাস না থাকায় গবাদি পশুগুলো বাধ্য হয়ে এই গাছের ফল আর পাতা খায়। भूख के वजह से গরুগুলো খিদের आ জ্বালায় जाती লম্বা है। ফলগুলো খেয়ে নিত तो इसका এবং जो খেলে जाड़ा অসুস্থ होता है হয়ে ना, পড়ে। या অনেক সময় এদের চোয়ালে इसमें दांत ক্যান্সারের के মতো একটা अंदर রোগও দেখা कैंसर যায়। जैसा रोग फैल जाते थे। এখানে অনেকেই গরু, ছাগল বা ভেড়া পালন করা বন্ধ করে দিয়েছেন। রমজান এখন শুধু বান্নি মোষ পালন করেন। এটা স্থানীয় একটা প্রজাতি। এরা প্রোসোপিসের বীজ খেয়েও অসুস্থ হয় না, তবে তৃণভূমি কমে যাওয়ায় অনেক সময় মোষগুলোকেও না খেয়ে থাকতে হয়। মালধারীদের জন্য এর প্রভাব ভয়াবহ। বান্নি জুড়ে তারা প্রতিদিন প্রায় 1 লাখ লিটার দুধ উৎপাদন করেন। এই গরম ও শুষ্ক তৃণভূমিতে রুজিরুটির অন্যান্য সুযোগও খুব কম। जो बन्नी है ना, तो भैंस से আমাদের पशुधन মহিষগুলো है, এই जो बन्नी তৃণভূমির नहीं উপরই होंगे ना, নির্ভর করে। তৃণভূমি না থাকলে তাদের গ্রাম हमारा जो থাকবে না। अपना এখানে जितना যারা एरिया থাকবেন है, তাদের पब्लिक है, জীবিকাও ধ্বংস হয়ে उसका যাবে। रोजी रोटी का वो सब खत्म हो जाएंगे। যে অঞ্চলে নিয়মিত কাজের সুযোগ খুব কম, সেখানে এই আগ্রাসী গাছ এখানকার প্রথাগত জীবিকাকেই ধ্বংস করে দিয়েছে। এই আক্রমণাত্মক গাছের জন্য পশুপালনের ওপর নির্ভরশীল জীবিকা এখন সংকটে। তাই গ্রামবাসীরা এই গাছকেই ব্যবহার করে নতুন আয়ের উৎস খুঁজছেন। जितना नुकसान करता था গাছটা আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু কিছু উপকারও করেছে। যখন বৃষ্টি হতো না, জল থাকতো না, তখন এর কাঠ কেটে বিক্রি করতাম। এটা আমাদের টিকে থাকতে সাহায্য করেছে। হুজাইর জাকারিয়ার পরিবার একসময় শত শত মোষ পালন করতেন, এখন 50টার বেশি রাখতে পারেন না। রোজগার বাড়ানোর জন্য তারা এই গাছ থেকে কাঠ কয়লা তৈরি করেন। গাছ কেটে ছোট ছোট টুকরো করা হয়, তারপর ঢেকে রাখা চুল্লি বা আগুনের গর্তে পোড়ানো হয়। কয়েক ঘন্টার মধ্যেই তৈরি হয়ে যায় কাঠকয়লা। এগুলো বাজারে, হোটেলে, কারখানায় বিক্রি করা হয়। বান্নিতে প্রায় প্রতি 3 জনের একজন কাঠকয়লা তৈরি করে জীবিকা নির্বাহ করেন। তবে কাঠকয়লা তৈরির প্রক্রিয়া পরিবেশ দূষণ করে, স্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। রিতেশ পোকার অলাভজনক সংস্থা সহজীবনে কাজ করেন। মানুষের জীবিকা ও প্রকৃতির সঙ্গে জড়িয়ে যাওয়া এই গাছকে কিভাবে সরানো যাবে সেই উত্তর খুঁজছেন তারা। हमने ये सीखा कि আমরা বুঝতে পারলাম যে প্রোসোপিস থেকে এমন কিছু তৈরি করতে হবে যাতে তৃণভূমির উপকার जो হয়। यहाँ के ग्रासलैंड को আবার भी কিছু बेनिफिट करे আর্থিক और লাভও পাওয়া उसमें से যায়। कुछ এমন একটা অর্থনৈতিক ব্যবস্থা yield भी দরকার मिले, ছিল फाइनेंशियल যেটা मॉडल भी ভবিষ্যতেও क्रिएट हो 2-3 বছর जो পরেও दूसरे साल কাজে तीसरे साल লাগতে इसके পারে। मैनेजमेंट में काम आए। তখন আমাদের মাথায় ये আসে एक প্রোসোপিস থেকে आइडिया বায়োচার তৈরি आया করা कि যেতে हम পারে। इसका बायोचार बनाते हैं। বায়োচার তৈরি করার জন্য প্রথমে পুরো প্রোসোপিস গাছ শিকড় শুদ্ধ তুলে শুকানো হয়, তারপর বিশেষ ধরনের কনটিকি পাত্রে আংশিক পোড়ানো হয়। এইভাবেই তৈরি হয় বায়োচার। এই গাছ থেকে তৈরি কাঠকয়লা বিভিন্ন দূষণকারী কারখানায় পোড়ানো হয়, কিন্তু বায়োচারকে গোবরের সঙ্গে মিশিয়ে সার হিসেবে মাটিতে দেওয়া হয়। এতে স্থানীয় ঘাস দ্রুত বেড়ে ওঠে। এই খরচ মেটাতে সহজীবন সংস্থাটা স্থানীয়দের আন্তর্জাতিক কার্বন ক্রেডিট বাজারের সঙ্গে যুক্ত করছে। और वो क्रेडिट विलेज लेवल के कम्युनिटी फॉरेस्ट কার্বন रिसोर्स ক্রেডিট मैनेजमेंट থেকে পাওয়া টাকা कमेटी को वो গ্রামের क्रेडिट বন ব্যবস্থাপনা কমিটিকে हम দেওয়া হবে। दिलाते हैं এই অর্থ দিয়ে तो তারা वो আগামী कमेटी 2 থেকে को 3 अपना বছর ग्रासलैंड मैनेज करने তৃণভূমির के लिए দেখভাল করতে फिर পারবে। नेक्स्ट 2 to 3 ईयर के लिए एक सपोर्ट रहेगा।
2024 থেকে এই উদ্যোগের জন্য 11 বর্গ কিলোমিটার তৃণভূমি পুনরুদ্ধার করা গেছে এবং অপসারণ করা হয়েছে 3000 টন কার্বন। তবে কার্বন ক্রেডিটের বাজার ওঠানামা করে, তাই আয়ও কম বেশি হতে পারে। তবু পরিবেশবিদরা বলেন এই গাছের বিরুদ্ধে লড়াইয়ে সব ছোট ছোট উদ্যোগই কিন্তু গুরুত্বপূর্ণ। বার্নিতে এখনো 55টিরও বেশি পুষ্টিকর জাতের প্রজাতি রয়েছে, তাই আমাদের আশা স্থানীয় তৃণভূমি আবার ফিরে আসবে। যেসব এলাকায় জলাভূমি, ঘাস এবং পশু চরানোর ভালো ব্যবস্থা রয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে। সেখান থেকে প্রসোপিস গাছ সরাতে পারলে মানুষও এই কাজে যুক্ত হবে। বার্নির 80% মানুষ ইতিমধ্যেই এই আগ্রহ দেখিয়েছে। বার্নির তৃণভূমি এবং মালধারীদের জন্য আশা এখনো শেষ হয়ে যায়নি, কারণ স্থানীয় লোকজন তাদের পাশে আছে। পাগলা গাছের বিরুদ্ধে দীর্ঘ এই লড়াইয়ে পরিস্থিতি এবার বদলাবে বলেই আশা করছেন তারা। পৃথিবীর সবচেয়ে অসাধারণ লাইব্রেরিটা অ্যান্টার্কটিকায়, তবে বইয়ের নয়। সেখানে সংরক্ষিত আছে বিশ্বের নানা প্রান্তের হিমবাহ থেকে তোলা বরফের নমুনা। যেমন এটি তাজিকিস্তানের পামির পর্বতের, আর এগুলো ইটালি আর ফ্রান্সের আল্পসের। মাত্র 1.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়লে এই শতাব্দীর শেষে পৃথিবীর অর্ধেক হিমবাহ হারিয়ে যেতে পারে, কিন্তু তাদের নমুনা এখানে নিরাপদে রাখা। এখানে গড় তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াস। ভবিষ্যৎ প্রজন্ম এখান থেকে জানতে পারবে আজকের এবং 1000 বছর আগের পৃথিবীর জলবায়ু কেমন ছিল। বরফের এই নমুনাগুলোর ভেতরে আছে প্রাচীন বাতাসের বুদবুদ, জলকণা, ধুলোকণা, যেন হিমবাহের লেখা ডায়েরি, যাতে লেখা আছে আমাদের গ্রহের ইতিহাসের কথা। প্রাচীনকাল থেকে ক্যাসাভা ও তার শিকড়ে থাকা ট্যাপিওকা স্টার্চ বা সাগু একটা প্রধান খাদ্যশস্য, কিন্তু তামিলনাড়ুর পাচামালাই পাহাড়ে এখন অনেক কৃষক এই ফসল চাষ করা বন্ধ করে দিয়েছেন, কারণ ক্যাসাভার জন্য যে পরিমাণ সেচ দরকার সেই রকম বৃষ্টি এখানে আর যথেষ্ট হচ্ছে না। আমি 2 বছর আগে ফসল পাল্টে দিয়েছি। টেপিওকা চাষ করার সময় সংসারের খরচ চালানো খুব কঠিন ছিল। যদি তোমার ফসল পুরোপুরি বৃষ্টির উপর নির্ভর করে তাহলে বৃষ্টি না হলে আয় হবে, কিন্তু খরচ তো সবসময় থাকে। অনেক সময় অন্যদের সাহায্যের উপরও নির্ভর করতে হতো, সেটাও খরচ বাড়াতো। কয়েক বছর আগেও অনেক কৃষককে রোজগারের জন্য কাজ খুঁজতে পাশের রাজ্য কেরালায় যেতে হতো। এই আদিবাসী সম্প্রদায়গুলিকে সাহায্য করার জন্য তামিলনাড়ু ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হর্টিকালচার রিসার্চের সঙ্গে যুক্ত হয়ে আইনথিনাই প্রকল্প শুরু করে। এই প্রকল্প অনুযায়ী কৃষকরা বিনামূল্যে বীজ, চারা, সার, কৃষি যন্ত্রপাতি পান এবং ফসল উৎপাদন বৃদ্ধির প্রশিক্ষণও পান। এই প্রকল্পের আওতায় আমরা কৃষকদের ঢেঁড়স, টমেটো, শিম সহ নানা ধরনের বীজ দিই। এটার মূল লক্ষ্য হলো কৃষকদের আয় বাড়ানো। বিভিন্ন সবজি চাষ করলে সারা বছরই কিছু না কিছু ফসল তোলা যায়, তাতে বাইরে গিয়ে কাজ খোঁজার প্রয়োজন কমে। প্রথম 125 জন কৃষক এই সরকারি প্রকল্পে যোগ দেন। তারা ট্যাপিওকার এক ফসলি চাষ ছেড়ে নানা ধরনের চাষ শুরু করেন, যেমন টমেটো, লঙ্কা এবং আম। পালানি ও তার স্ত্রী কিছুদিন আগে এই প্রকল্পে যুক্ত হন এবং তাদের জীবন বদলে যায়। অনেকদিন আর কেরালায় যেতে হয়নি তাদের। কেরালায় 10 একর জমিতে কাজ করলেও সেখানে শুধু একজন মজুর। கேரளாவுல வேலை பார்க்கும்போது வந்து যখন আমরা কেরালায় কাজ করতাম তখন জমির মালিক ছোট ছোট কারণে আমার বরকে বকতো। ওকে এভাবে অপমানিত হতে দেখে আমার খুব খারাপ লাগতো। কিন্তু এখন আমাদের নিজেদের জমিতে প্রায় 15 জন ওর হয়ে কাজ করছে। அவரு ஒரு முதலாளி மாதிரி 10-15 பேர்த்த வச்சு வேலை வாங்கும்போது அது பார்க்கறப்ப எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு। এখন পালানির প্রভূত খ্যাতি। 2025 সালের সেপ্টেম্বরে একটা পুরস্কারও পান, কারণ তার ফসলের উৎপাদন এই প্রকল্পের সাথে যুক্ত অধিকাংশ কৃষকের তুলনায় ভালো ছিল। তিনি বিশ্বাস করেন হরেক রকম ফসল সাস্টেনেবল ভাবে চাষ করলে ভবিষ্যৎ এবং পরবর্তী প্রজন্ম নিরাপদ থাকবে।
কৃষক ভালো ফসল ফলাতে না পারলে তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারে না। অনেক বাচ্চা সরকারি স্কুলে মাত্র 12 বছর অবধি পড়ে পড়াশোনা ছেড়ে দেয়। আমাদের এই প্রকল্প তাদের কৃষিকাজ শেখায় যাতে তারা ভবিষ্যতে স্বনির্ভর হয় এবং আমাদের মতো কেরালা বা অন্য কোথাও যেন যেতে না হয়। তারা যাতে নিজেদের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। প্রশ্ন হলো, তামিলনাড়ুতে ভবিষ্যৎ? সম্ভাবনা মন্দ নয়। গত 10 বছরে এই অঞ্চলে ট্যাপিওকা চাষ 1/3 বেশি কমেছে। তার জায়গা নিয়েছে নানা ধরনের সবজি, আর তাতে কৃষকদের জীবিকা আরো মজবুত হয়েছে। এশিয়া আর ইউরোপ মিলিয়ে যত বড়, তার সমান জায়গা ইতিমধ্যে অবক্ষয় হয়েছে। এর মানে কিছু বদলাতে হবে। শীঘ্রই দেখা হবে আপনাদের সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়, নমস্কার।